ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেল। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, একদম শিডিউল 6 ভার্টিক্যাল ফর্মে যদি পার্ট 1 শিডিউল 6 ভার্টিক্যাল ফর্মে যদি আমাদের ব্যালেন্স শিট দেওয়া থাকে, তাহলেও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রবলেমটা বুঝতে এবং সেটাকে আমাদের প্রপার ওয়েতে সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সলিউশনটা করতেও আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। সেই বিষয় নিয়েই, সেই ধরনের একটা প্রবলেম নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি আমি এই চ্যানেলে তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর কমার্সের 4টে বিষয়ে সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে। আগামী দিনেও হবে, আগামী দিনে কি বিষয়ে আলোচনা করবো সেটা আমি তোমাদের জানিয়ে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি 2024 সালের হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য অলরেডি কমার্সের 4টে মেইন পেপার অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং এন্ড ট্যাক্সেশন, কমার্সিয়াল ল এন্ড প্রিলিমিনারি অপারেটিং, এই 4টে সাবজেক্টের 44 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টটা থেকে সাজেশনের ভিডিও থেকে অবশ্যই তোমরা সবকটা সাজেশনের ভিডিও দেখে নিও। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে দেওয়ার। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি ক্লাস ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর অলরেডি আমার 3টে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে। একটা ইন্ট্রোডাকশন, একটা ফর্মুলা পুরো ফরম্যাট নিয়ে আলোচনা করেছিলাম, আর একটা প্রবলেমের সলিউশন করে দেখানো আছে। তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্লে লিস্ট যে করে দেওয়া আছে সেই প্লে লিস্ট থেকে ওই যে 3টে ভিডিও অবশ্যই দেখো, কারণ ওই 3টে ভিডিও দেখতে পারলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং আজকের এই প্রবলেমের সলিউশনটা দেখে নিতে পারলেও তোমাদের এই ধরনের যে প্রবলেম দেবে, মানে এই ভার্টিক্যাল ফর্মে শিডিউল 6 পার্ট 1 অনুযায়ী যে ব্যালেন্স শিটটা তোমাদের দেওয়া থাকবে প্রবলেমের ক্ষেত্রে যদি দেয় হায়ার সেকেন্ডারি পরীক্ষাতে, তাহলে তোমরা কোনো রকম ভাবে ঘাবড়াবে না। খুব সুন্দরভাবে এই ব্যালেন্স শিটটা দেখেও কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পুরো সমস্যাটা মানে প্রবলেমের পুরো সলিউশনটা করে ফেলা যাবে। ঠিক আছে, এবং আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ওই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো। ফলে সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সরাসরি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের বাকি 3টে ভিডিওতে পৌঁছে যেতে পারবে। তাহলে চলো, প্রবলেম কোনটা? প্রবলেম হচ্ছে তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো আমাদের গ্রেডেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি ক্লাস 12 এর বাসুদত্তের যে প্রবলেম বইটা আছে সেই প্রবলেম বই দেখো, একদম নতুন যে বইটা 2023 সালের একদম কারেন্ট ইয়ারের আমার বই। দেখো পেজ নাম্বার হচ্ছে 364, আমি লিখে রেখেছি পেজ নাম্বার 364 এবং প্রবলেম নাম্বার হচ্ছে 83, 364 83। এই প্রবলেমটা 364 পেজের 83 এর এই প্রবলেমটা শিডিউল 6 পার্ট 1 ভার্টিক্যাল ফর্মে আমাদের এই যে প্রবলেম ব্যালেন্স শিটটা দেওয়া আছে, এই ব্যালেন্স শিটটা দেখে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। আগামী দিনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও এই ধরন করে ব্যালেন্স শিট দিতে পারে। তোমাদের যাদের অনেকে টেস্ট পরীক্ষা হয়ে গেছে তারা দেখতে পারো আগামী দিনে তোমাদের, বা যাদের হয়েছে তারা, এবং আগামী দিনে যারা আমার ভিডিওটা দেখছো তারা দেখবে যে টেস্ট পরীক্ষাতেও তোমার স্কুলের প্রশ্নপত্রে এরকম ভাবে ব্যালেন্স শিটটা দিয়ে তারপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে বলেছে। আর একটা নর্মাল যে ব্যালেন্স শিট যেটা আগেকার যেটা ছিল শিডিউল 6 অনুযায়ী নয় যে ব্যালেন্স শিটটা, সেই ব্যালেন্স শিটের একটা প্রবলেমের সলিউশন আমি আগের ভিডিওতে করে দেখিয়েছিলাম। তো এই ধরনের ব্যালেন্স শিট কি দেওয়া আছে দেখো, একদম পার্টিকুলার বলে পুরো অ্যামাউন্টটা, মানে ইকুইটি শেয়ার অ্যান্ড লাইবিলিটিস, শেয়ার হোল্ডার্স ফান্ড, নন কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস বলে 3টে নাম্বারিং করে আমাদের টোটাল ইকুইটি অ্যান্ড লাইবিলিটি দেওয়া আছে এবং 2 বছরের দেওয়া আছে। একটা হচ্ছে 31/3/2022 এবং 31/3/2023। আর একটা অ্যাসেটস বলে নাম্বার 2 বলে অ্যাসেটস বলে প্রথমে নন কারেন্ট অ্যাসেট মানে যেটা ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটস বলে ফিগারগুলো দেওয়া আছে এবং প্রত্যেকটার এই দুটো অ্যামাউন্টের 2022 সালের টোটাল যোগফল, 2023 সালের টোটাল যোগফল, একদম নিচে দেখো 2022 সালের টোটাল যোগফল, 2023 সালের টোটাল যোগফল একদম দেওয়া আছে এবং নিচে কিছু ইনফরমেশন আছে। আমি প্রবলেমটা একটু পড়ে নিচ্ছি। প্রবলেমটা শুরুতে কি বলা আছে, 83 এর প্রবলেমটা, ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ থার্মাল পাওয়ার লিমিটেড। ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ থার্মাল পাওয়ার লিমিটেড অ্যাজ অ্যাট 31/3/2022 অ্যান্ড 31/3/2023। দেখো আমি মাথার উপরে লিখে রেখেছি বুকস অফ থার্মাল পাওয়ার লিমিটেড ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য এন্ডেড 31st March
2023। এবং দেখো আমি ক্যাশ ফ্লোর যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা আমি করিনি, শুরুতেই ওয়ার্কিংস বলে আমি দুটো লেজার অ্যাকাউন্ট কেটে রেখেছি এবং সেই দুটো লেজার অ্যাকাউন্টে প্রথমে ওয়ার্কিংসটা করে নিয়ে তারপরে আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যাবো। কেননা এই অঙ্কটার ক্ষেত্রে শুরুতেই আমাদের ওয়ার্কিংসটা করে নিতে হবে, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা প্রথমে ফরম্যাটটা করে নেবে নিজেদের বাড়িতে যখন প্র্যাকটিস করবে, পুরো ছকটা কেটে নিয়ে শেষের দিকে দু পাতা 1.5 পাতা মতন কেটে নিয়ে তারপরে ওয়ার্কিংস করবে। পরীক্ষার খাতা তো তাই করবে, 1.5 পাতা প্রথমে কেটে নিয়ে তারপরে শেষে ওয়ার্কিংস করবে। কিন্তু এই প্রবলেমটার ক্ষেত্রে শুরুতেই আমাদের কিন্তু ওয়ার্কিংসটা করতে হবে। অঙ্কটা কি বলেছে দেখো না, পার্টিকুলার সেম কেন করতে হবে শুরুতে আমি বলে দিচ্ছি। দেখো শুরুতে পার্টিকুলারসে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটি শেয়ার হোল্ডার্স ফান্ড বলে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 11 লাখ, মানে 2022 সালে দেওয়া আছে 11 লাখ এবং 2023 সালে দেওয়া আছে 12 লাখ। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ব্র্যাকেটে লেখা আছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বলে 2022 সালে দেওয়া আছে 2 লাখ এবং 2023 সালে দেওয়া আছে 3 লাখ। তারপরে 2 নম্বর আইটেমের মধ্যে দেওয়া আছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর মধ্যে নন কারেন্ট লায়াবিলিটি হেডিং এর মধ্যে দেওয়া আছে লং টার্ম বোরোইংস বলে ফার্স্ট ইয়ারে মানে 2022 সালে দেওয়া আছে 1,70,000 টাকা এবং 2023 সালে দেওয়া আছে 2,40,000 টাকা। এবং নাম্বার 3 করে কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে ট্রেড পেয়েবল যেটা, সেটা হচ্ছে তোমাদের সানডি ক্রেডিটার্স এবং বিলস পেয়েবল নিয়ে হচ্ছে আমাদের ট্রেড পেয়েবলস। এই ট্রেড পেয়েবলস দেখো দেওয়া আছে প্রথম বছর মানে 2022 সালে 2,04,000 এবং 2023 সালে দেওয়া আছে 1,79,000 মানে 1,79,000। এবং তারপরে দেখো শর্ট টার্ম প্রভিশন দেওয়া আছে। শর্ট টার্ম প্রভিশনটা কিসের উপর? দেখো ট্যাক্সের উপর দেওয়া আছে। এই কথাটা কখনো কখনো আমাদের ব্যালেন্স শিটে শর্ট টার্ম প্রভিশন বলে ব্র্যাকেটে ট্যাক্স বলে লিখতে পারে বা প্রভিশন ফর ট্যাক্সেশন বলে লিখতে পারে। শর্ট টার্ম প্রভিশন ব্র্যাকেটে ট্যাক্স বা প্রভিশন ফর ট্যাক্সেশন দুটো কিন্তু একই আইটেম, একই বিষয়, লেখাটা একটু ঘুরিয়ে লেখা যায়। ফলে দেখো প্রথম বছরে দেওয়া আছে 77,000 এবং সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 50,000 50,000 টাকা দিয়ে 2022 সালের টোটাল লায়াবিলিটি সাইডের যোগফল দেওয়া আছে 17,51,000 এবং 2023 সালে দেওয়া আছে 19,69,000 19,69,000। এবং তারপরে দেখো 2 নম্বর শিডিউলে হেডিং করে আমাদের অ্যাসেটস দেওয়া আছে কি, প্রথমে নন কারেন্ট অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেট, যেটাকে নন কারেন্ট ফিক্সড অ্যাসেটকে যেটা এখন বর্তমানে এই নতুন শিডিউল অনুযায়ী নন কারেন্ট অ্যাসেট বলে ব্যবহার করা হয়, সেই নন কারেন্ট অ্যাসেট বলে কোলন দিয়ে দেখো ফিক্সড অ্যাসেটস বলে দেওয়া আছে। ফিক্সড অ্যাসেট একটাই ট্যানজিবল ফিক্সড অ্যাসেট বলে না, ফিক্সড অ্যাসেট দুটো আছে, একটা ট্যানজিবল এবং একটা ইনট্যানজিবল। ট্যানজিবলের মধ্যে যেটা স্পর্শনীয়, সেটা স্পর্শনীয়র মধ্যে কি দেওয়া আছে, শুধুমাত্র মেশিনারি দেওয়া আছে ফার্স্ট ইয়ারে 10 লক্ষ টাকা এবং 2023 সালে সেকেন্ড ইয়ারে হচ্ছে 12,70,000 টাকা। এবং লেস বলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, মানে ডেপ্রিসিয়েশনের উপরে প্রভিশন ও ভবিষ্যৎ ব্যবস্থা করে দেওয়া আছে। কি না, প্রথম বছরে দেওয়া আছে 1.5 লক্ষ টাকা এবং পরের বছরে দেওয়া আছে 2 লক্ষ টাকা দিয়ে, ফলে 10 লাখ থেকে 1.5 লাখ বাদ দিয়ে দেওয়া আছে 8,50,000। এই 8,50,000 টাকা নেট ধরা হবে এবং 12,70,000 থেকে 2 লক্ষ বাদ দিয়ে 10,70,000 টাকা নেট ধরা হবে। এবং তারপরে অস্পর্শনীয় সম্পত্তি বা ইনট্যানজিবল অ্যাসেটস বলে গুডউইল দেওয়া আছে প্রথম বছরে 1.5 লক্ষ টাকা, প্রথম বছরে 1,12,000 টাকা এবং দ্বিতীয় বছরে 40,000 টাকা। এই টোটালটা চলে গেছে আমাদের নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। এবং তারপরে 2 নম্বর পয়েন্ট করে নোটস করে দেখো দেওয়া আছে কারেন্ট অ্যাসেটস বলে শুরুতে কারেন্ট ইনভেস্টমেন্ট দেওয়া আছে 1.5 লাখ প্রথম বছরে এবং দ্বিতীয় বছরে 2,40,000। ইনভেন্টরিজ প্রথম বছরে দেওয়া আছে 1,21,000 এবং দ্বিতীয় বছরে দেওয়া আছে 1,29,000। ট্রেড রিসিভেবল মানে হচ্ছে বিলস রিসিভেবল এবং সানডি ডেটার্স কে নিয়ে, আর ইনভেন্টরিজটা মানে হচ্ছে স্টক। ট্রেড রিসিভেবল বলে প্রথম বছর বা 2022 সালে দেওয়া আছে 1,43,000 টাকা এবং সেকেন্ড ইয়ারে দেওয়া আছে 1,70,000 টাকা। এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে যেটা ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ অ্যাট ব্যাংক সবটা নিয়ে যেটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে পজিটিভ ফিগার, নো ব্যাংক ওভারড্রাফট বলে দেওয়া আছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথম বছর 2022 সালে দেওয়া আছে 3,75,000 টাকা এবং 2023 সালে এন্ডিং এ দেওয়া আছে 3,20,000 টাকা। এই 3,20,000 টাকাটা আমাদের অ্যান্সারে কিন্তু আসবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। এবং টোটাল দেখো এদিকে দেওয়া আছে 17,51,000 প্রথম বছর এবং দ্বিতীয় বছরে দেওয়া আছে 19,59,000। তো ব্যালেন্স শিটটা হচ্ছে খুব সুন্দর, মানে এই শিডিউল 6 পার্ট 1 আমাদের ভার্টিক্যাল ফর্মের যে ব্যালেন্স শিটটা থেকে দেখেও অনেকে তোমরা ঘাবড়ে যেতে পারো যে আমাদের নর্মাল যে ব্যালেন্স শিট, যেটা একদিকে লায়াবিলিটিস একদিকে অ্যাসেট, মানে বাদিকে লায়াবিলিটি ডান দিকে অ্যাসেটস বলে এমন করে দেখবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়া অঙ্ক দিতে পারে, বা এই ধরনের শিডিউল 6 ভার্টিক্যাল ফর্মেট করে দিয়েও কিন্তু আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক আসতে পারে। তোমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যালেন্স শিট তোমরা দেখতে পাবে। ফলে এই ধরনের ব্যালেন্স শিট দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, এটাও কিন্তু ভীষণই সোজা একটা বিষয়। এবং তারপরে দেখো নিচে ইনফরমেশন দেওয়া আছে ডিউরিং দ্য ইয়ার, মানে এই 2022 মানে 2023
22-23 এই ইয়ারে, মানে 1/4/2022 থেকে 31/3/2023, এই হচ্ছে আমাদের এই থার্মাল পাওয়ার লিমিটেডের এই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ইয়ারটা। সেখানে কি বলেছে, ডিউরিং দ্য ইয়ার পিস অফ মেশিনের একটা পিস যেটার কস্টিং মানে কস্টিং প্রাইস ছিল 24,000 অন হুইচ, এবং সেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এবং সেটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 16,000, সেটা বিক্রি হয়েছে 6,000 টাকায়। এবং প্রিপেয়ার দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই প্রবলেমটার আমি শুরুতেই ওয়ার্কিংসটা দেখিয়ে দিচ্ছি, তার কারণ নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে আমাদের সারা বছর মানে ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ারটা যাবে, এবং মেশিনারি সোল্ড হয়েছে, মেশিনারি সোল্ড হওয়ার ফলে মেশিনারি কত লস হয়েছে না প্রফিট হয়েছে বিক্রি করার ফলে সেটা আমাদের বার করতে হবে। যদি লস হয় তাহলে আমাদের এক্সপেন্সেস আমাদের সেটা অ্যাড হবে, এবং যদি ইনকাম প্রফিট হয় তাহলে আমাদের নন অপারেটিং ইনকামে সেটা আসবে। ফলে এই একদম শুরুতেই যেহেতু আমাদের মেশিনারির এই বিষয়গুলো টোটাল ডেপ্রিসিয়েশন কত হয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে সেটা আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। অলরেডি ব্যালেন্স শিটে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে দুটো ফিগার দেওয়া আছে, প্রথম বছর একটা ফিগার, দ্বিতীয় বছর একটা ফিগার। ফলে আমি শুরুতে ওয়ার্কিংসটা দেখিয়ে দিয়ে তারপরে এই জায়গাটা মুছে নিই, তারপরে তোমাদের প্রপার ওয়েতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখাবো। কি অ্যাকাউন্ট করতে হবে, দুটো অ্যাকাউন্ট করতে হবে। একটা হচ্ছে মেশিনারি বিক্রি হয়েছে, মেশিনারি একটা পিস অফ মেশিনারি বিক্রি হয়েছে, অবভিয়াসলি মেশিনারি অ্যাকাউন্ট তো করতেই হবে। দেখো আমি লিখে রেখেছি মেশিনারি অ্যাকাউন্ট বলে একটা লেজার করে রেখেছি, আর একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে একটা দেখো লেজার অ্যাকাউন্ট খুলেছি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে যদি মেশিন বা যে কোনো সম্পত্তি থেকে তোমাদের প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন বলে যদি ফিগার বাদ দেওয়া থাকে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মানে ডেপ্রিসিয়েশন কত হচ্ছে সেটার জন্য আগে থেকে ভবিষ্যৎ ব্যবস্থা, দ্যাট ইজ দ্য ক্রেডিট ব্যালেন্স। এবং এই ক্রেডিট ব্যালেন্স করে রাখা থাকে, যদি কোম্পানি করে রাখে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন গুলো দেখানো থাকে, তাহলে অবশ্যই তোমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট মানে লেজার অ্যাকাউন্ট করে নিয়ে নেট ফিগারটা তোমরা বার করবে। তাহলে দেখো আমি অঙ্কটা ঠিক কিভাবে প্রপার ওয়েতে এই দুটো অ্যাকাউন্টকে সলভ করছি, তোমরা যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো মেশিনারি অ্যাকাউন্টটা দিয়ে স্টার্ট করি। মেশিনারি অ্যাকাউন্টে 2022 সালের ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে, 10 লক্ষ টাকা, এবং ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 12,70,000 টাকা। তাহলে দুটো অ্যাকাউন্ট, এবং প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের প্রথম বছরের ফিগার দেওয়া আছে 1.5 লাখ টাকা, এবং পরের বছরের ফিগার দেওয়া আছে 2 লাখ টাকা। আমি দুটো অ্যাকাউন্টেরই ওপেনিং ব্যালেন্সটা লিখে নিচ্ছি। তাহলে মেশিনারি অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স ডেবিট দিকে লিখতে হবে। ডেটটা হচ্ছে আমাদের কি 1/4/22, মানে 31/3/22 মানে হচ্ছে 1/4/22। তাহলে 1/4/22 টু ব্যালেন্স বিডি বলে মেশিনারি ব্যালেন্স কত দেওয়া আছে 10 লক্ষ টাকা, সেটা আমরা অ্যামাউন্টের করে লিখে দিলাম 10 লক্ষ টাকা। ঠিক আছে। আর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ঘরে ক্রেডিট দিকে মানে 1/4/22 ক্রেডিট দিকে লিখলাম বাই ব্যালেন্স বিডি বলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে প্রথম বছরের ফিগার কত দেওয়া আছে 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকা আমি এখানে লিখে নিলাম। ঠিক আছে, এইটা বসানো হয়ে গেল। এবার উল্টো দিকে আমরা মেশিনারি অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বাই ব্যালেন্স সিডি বলে ক্লোজিং ব্যালেন্সটা বসাবো, এবং প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ডেবিট দিকে টু ব্যালেন্স সিডি বলে ক্লোজিং অ্যামাউন্টটা বসাবো। তার আগে মেশিনারির কি বলেছে, মেশিনারিতে একটা বিক্রি হয়েছে, কত বিক্রি হয়েছে 6,000 টাকা বিক্রি হয়েছে। তাহলে 6,000 টাকা যেটা বিক্রি হয়েছে, তাহলে কেনা হলে ডেবিট দিকে লেখা হবে টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস, এবং 6,000 টাকায় বিক্রি করেছে মানে বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল বলে 6,000 টাকা আমাদের মেশিনারি অ্যাকাউন্টে লিখতে হবে। তাহলে এটা বছরের শেষে 31/3/23 বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সেল আমি দেখাচ্ছি কত না 6,000 টাকা আমাদের বলে দিয়েছে ইনফরমেশনে 6,000 টাকা সেল হয়েছে। ঠিক আছে, এবং যে মেশিনটা 6,000 টাকায় বিক্রি হয়েছে সেই মেশিনটার কস্টিং ছিল 24,000 টাকা এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 16,000 টাকা। তাহলে সেই মেশিনটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি 16,000 টাকা হয়, তাহলে সেই মেশিনটা আমার প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন থেকে সেই মেশিনটার জন্য আমার ওই 16,000 টাকাটাকে চার্জ করা হয়েছে, মানে যে 16,000 টাকাটা আমার যে মেশিনটা বিক্রি হয়েছে তার জন্য যদি ডেপ্রিসিয়েশন ধরা হয়ে থাকে, তাহলে সেই ডেপ্রিসিয়েশন খাতে ব্যয় করার জন্য সেই ডেপ্রিসিয়েশনের মূল্যটাকে, যেটাকে প্রভিশন বা ভবিষ্যৎ ব্যবস্থা করে রেখেছে কোম্পানি বছরের শুরুতে 1.5 লক্ষ টাকা, সেই 1.5 লক্ষ টাকার মধ্যে থেকে ওই মেশিনারি অ্যাকাউন্টটার আমার ডেপ্রিসিয়েশনের প্রভিশনটা চার্জ করা হয়েছে।
তাহলে ডেপ্রিসিয়েশনটা চার্জ হয়েছে কত, না ডেপ্রিসিয়েশন চার্জ হয়েছে এইখানে দেখাতে হবে, না 31/3/23 টু মেশিনারি অ্যাকাউন্ট, টু মেশিনারি অ্যাকাউন্ট বলে 16,000 টাকা, যেটা ডেপ্রিসিয়েশন, যে মেশিনটা বিক্রি হয়েছে সেই মেশিনের ডেপ্রিসিয়েশনটা আমরা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে টু মেশিনারি অ্যাকাউন্ট বলে 16,000 টাকা দেখিয়ে দিলাম। এবং বাকি আর কি পড়ে থাকলো, না ক্লোজিং ব্যালেন্স, সেটা কি লিখবো, টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি বলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স কত দেওয়া আছে, 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকা এখানে বসিয়ে দিলাম, 2 লক্ষ টাকা। এবারে এই 2 লক্ষ টাকা 16,000 যোগ করে ফেলছি, ক্লোজ করে ব্যালেন্স বার করব। তাহলে ডেবিট দিকে টোটাল যোগফল হলো 2,16,000, এদিকে লিখলাম 2,16,000, 2,16,000। এই 2,16,000 থেকে 1.5 লক্ষ টাকা আমাদের বাদ দিতে হবে। তাহলে 2,16,000 থেকে 1.5 লাখ টাকা আমাদের যদি বাদ দিই, তাহলে 66,000, এই 66,000টা ক্রেডিট দিকে আমাদের ব্যালেন্স বেরোচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে। এই 66,000টা কি, না এই 66,000টা সারা বছরে এই কোম্পানি থার্মাল পাওয়ার লিমিটেড কোম্পানি সারা বছরে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 66,000, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবে কোম্পানি। তাহলে এইটা কি বলে লিখতে হবে, না 31/3/23 লিখতে হবে বাই পিএল বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার কত আছে, 66,000। এই 66,000টা চলে যাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নন অপারেটিং এক্সপেন্সেসে, যেটা অ্যাড করতে হচ্ছে সারা বছরের প্রফিট ডিউরিং দ্য ইয়ার থেকে, প্রফিট ডিউরিং ইয়ারের সাথে অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস বলে ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার বলে এই 66,000 টাকা আমাদের ওখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাতে হবে। ফলে আমি শুরুতে এই অঙ্কটার আগে ওয়ার্কিংসটা করে নিয়ে তারপরে আমাদের মেন ফরম্যাটটায় যাচ্ছি। তোমরা অবশ্যই এই ধরনের থাকলে প্রথমে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি পরীক্ষায় দিয়ে দেয়, প্রথমে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পুরো ছকটা কেটে নিয়ে লাস্টে মানে 1.5 পাতা জুড়ে কেটে নিয়ে তারপরে তোমরা ওয়ার্কিংসটাকে করে কিন্তু তোমাদের নিতে হবে, ঠিক আছে। তাহলে এবার চলো, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, কিন্তু মেশিনারি অ্যাকাউন্টে দেখায়। তাহলে মেশিনারি অ্যাকাউন্টে অলরেডি বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে কোন ফিগারটা দেখাবো, না যেটা আমাদের এই 16,000 টাকা, যেটা যে মেশিনটা বিক্রি হয়েছে 6,000 টাকায়, যে মেশিনটা বিক্রি হয়েছিল যার কস্টিং প্রাইস ছিল 24,000, সেই মেশিনটার সারা বছরের যে ডেপ্রিসিয়েশনটা যেটা আছে সেটা কত, না 16,000। সেই 16,000টা এই 16,000 টাকাটা আমাদের এখানে মেশিনারি অ্যাকাউন্টে ক্রেডিট দেখাতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড বাই ডেপ্রিসিয়েশন 16,000 টাকা। এইবার দেখো, যে মেশিনটার দাম ছিল, যে মেশিনটা কস্টিং প্রাইস ছিল 24,000, যে মেশিনটার কস্টিং প্রাইস ছিল 24,000 কস্ট প্রাইস, যে মেশিনটার ডেপ্রিসিয়েশন হয়েছে মাইনাস ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে যে মেশিনটার 16,000, তাহলে 24 থেকে 16,000 বাদ দিলে হচ্ছে 8,000। এই 8,000 টাকা মূল্যের যে মেশিনটা বিক্রি হয়েছে কত টাকায়, না 6,000 টাকায়। আমাদের অঙ্কে ইনফরমেশনে বলে দিচ্ছে একটা পিস অফ মেশিনারি সোল্ড, যেটার কস্টিং প্রাইস ছিল 24,000, যেই মেশিনটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করা হয়েছে 16,000, 16,000 টাকা। তাহলে সেই কস্টিং প্রাইস থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে তাহলে সেই মেশিনটার বিক্রির সময় সেই মেশিনটার দাম কত থাকতে পারে, 8,000। কিন্তু সেই মেশিনটা বিক্রি হয়েছে কত টাকায়, 6,000 টাকায়। তাহলে এখান থেকে আমাদের বুঝে নিতে হবে মেশিনটা বিক্রি করে কোম্পানির প্রফিট হয়েছে না লস হয়েছে। অবভিয়াসলি কোম্পানির লস হয়েছে। 8,000 টাকার মেশিনটা 6,000 টাকায় বিক্রি করে কোম্পানির লস হয়েছে কত হাজার টাকা, না 2,000 টাকা। তাহলে 2,000 টাকা যদি লস হয়ে থাকে তাহলে লসটা আমাদের মেশিনারি অ্যাকাউন্টে ক্রেডিট দিকে দেখাতে হবে। এই লসটা কিন্তু নন অপারেটিং এক্সপেন্সেসে
ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নন অপারেটিং এক্সপেন্সেস কিন্তু যোগ করতে হবে। লস অন সেল অফ মেশিনারি, আমি তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার ফার্স্ট ভিডিও মানে ইন্ট্রোডাকশন ভিডিও ফরম্যাটের ভিডিও এবং এর আগের অঙ্কটা প্রবলেমের মানে পার্ট 2 এর ভিডিও অবশ্যই কিন্তু তোমরা ভালো করে দেখো। প্রত্যেকটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমার ভিডিও দেখতে পারলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকার কথা কিন্তু নয়। তাহলে লসটা কিন্তু আমাদের ওই নন অপারেটিং এক্সপেন্সে দেখাতে হবে। ফলে সেহেতুই আমি শুরুতেই এই দুটো লেজার অ্যাকাউন্টে মানে ওয়ার্কিংসটা আগে করে নিচ্ছি। তাহলে কি লিখতে হবে এখানে? বাই পিএল অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এখানে একটা বাই লিখতে হবে। সরি আমি বাইটা লিখতে ভুলে গেছি। বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, সরি আমি খেয়াল করিনি। প্রথমে বাই ব্যাংক অ্যাকাউন্ট সেল, তারপরে বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 16,000 এবং তারপরে বাই পিএল অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে লিখতে হবে লস। লস কত না 2,000। তাহলে লসটা কি করে 2,000 টাকা বেরোলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 8,000 টাকা দাম হয়েছে, 6,000 টাকা বিক্রি করেছে, 2,000 টাকা লস হয়েছে। আর কি আছে? আর কিছুই নেই। এবার এখানে যেটা ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া আছে 12,70,000, সেটা আমাদের দেখাতে হবে। তাহলে এই ক্লোজিং ডেটে আমাদের কি লিখতে হবে? বাই ব্যালেন্স সিডি 12,70,000 টাকা। 12,70,000 টাকা, আর কিছু নেই। এবার আমাদের ব্যালেন্স বার করতে হবে। অবভিয়াসলি ক্রেডিট দিকের ফিগার যোগ বেশি হবে, তাহলে দেখে নি ক্রেডিট দিকের ফিগার কত হচ্ছে না। প্রথমে আছে আমার 6,000, তারপরে আছে 16,000 ডেপ্রিসিয়েশনটা, তারপরে আছে 2,000 আমাদের লসটা, এবং তারপরে ক্লোজিং ব্যালেন্স আছে 12,70,000 টাকা। টোটাল যোগফল হচ্ছে 12,94,000 টাকা। 12,94,000 12,94,000 টাকা, সেটা আমরা এদিকে লিখলাম 12,94,000। তাহলে এই 12,94,000 থেকে আমাদের 10 লক্ষ টাকা মাইনাস করতে হবে। তাহলে -10 lakhs করলে আমাদের বেরোচ্ছে 2,94,000 টাকা। এই 2,94,000 টাকা যেটা ডেবিট দিকে আমাদের ব্যালেন্স বেরোলো 2,94,000 টাকা, সেটা আমাদের কি বলে লিখতে হবে? 31/3/23 টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস, যেটা কি করে বেরিয়েছে না ব্যালেন্সিং ফিগার করে বেরিয়েছে। ব্যালেন্সিং ফিগার করে এইটা বেরোলো 2,94,000 টাকা। এই 2,94,000 টাকাটা আমাদের কোথায় যাবে না ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু এই 2,94,000 টাকা পারচেস হয়েছে বলে ক্যাশ আউটফ্লো হয়েছে মাইনাস বলে দেখাতে হবে। আর যেটা সেল আছে 6,000 টাকা, এই 6,000 টাকাটা কিন্তু প্লাস করে আমাদের মানে প্লাস সেল অফ মেশিনারি বলে প্লাস ফিগার ক্যাশের ইনফ্লো হয়েছে বলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে দেখাতে। ফলে দেখো এই ওয়ার্কিংস থেকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার এটা যাবে এবং নন অপারেটিং এক্সপেন্সেস যেটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং এক্সপেন্সেস যোগ হবে আমাদের 16,000 2,000 এবং এখানে 16,000 2,000 না, এখানে 16,000টা যাবে না, সরি 2,000টা যাবে। আর 66,000 মানে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের 66,000টা চলে যাবে নন অপারেটিভ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে যাবে এই 2,000 টাকা লস, আর এই 66,000 যেটা ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার বা ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার বলে দেখায়। ফলে সেই জন্য এই দুটো ওয়ার্কিংস বা এই দুটো লেজার অ্যাকাউন্ট থেকে আমাদের ফিগারগুলোকে বার করে নিয়ে এবার আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পুরো ফরম্যাটের মধ্যে পুট করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে করে নিলাম। 2,94,000 যাবে পারচেসে, লসে 2,000 যাবে এবং ডেপ্রিসিয়েশনে 66,000 যাবে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্ত নিশ্চয়ই তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। তাহলে চলো আমি এই জায়গাটা পুরোটা মুছে দিয়ে আমি একদম এই পুরোটাই মুছে দেবো। মানে যেহেতু একটা বোর্ডের মধ্যে জায়গাটা কম, এই পুরোটাই মুছে দিচ্ছি। তোমরা জানো মাথার উপরে কি লিখতে হয়, বুকস অফ বলে যে কোম্পানির হচ্ছে সেটা লিখতে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে ফর দ্য ইয়ার লিখতে। ফলে আমি এই বোর্ডটা টোটালটা মুছে দিয়ে একদম ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম থেকে আমরা শুধু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলে পুরো ফরম্যাটটা দিয়ে এবার আমরা একদম স্টার্টিং থেকে অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। তাহলে চলো এবার দেখো আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটা কেটে নিয়েছি। আমাদের একদম ডান দিকে দুটো অ্যামাউন্টের কলম করে দিয়েছি
এবং মাথার উপরে জাস্ট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখলাম। আমরা জানি কোন প্রবলেমটা করছি, পেজ নাম্বার 364 এর 83 অঙ্ক, তো আমি এখানে লিখে রেখেছি 364 83 এর প্রবলেমটা আমাদের গ্রেড প্রবলেমস অন অ্যাকাউন্টেন্সি বাসুদেবতে ক্লাস 12 এর প্রবলেম বইতে। এবার দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের কি হয় না, এই বছর মানে সেকেন্ড ইয়ারে যে প্রফিট থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে, সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার ঠিক আগের বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা বাদ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্সটা বাদ দিতে হয়। তাহলে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের পার্টিকুলারসে দেখো এক নম্বরে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস আছে এবং বলে এক নম্বর হেডিং এ ইকুইটি লাইবিলিটিস বলে একের নোটসে কি করা আছে, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার হোল্ডার্স ফান্ড বলে শেয়ার ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস বলে দেওয়া আছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানে যে প্রফিট হয়েছে বছরের শেষে কোম্পানি, সেই প্রফিটের অংশ থেকে একটা পার্ট আমাদের জেনারেল রিজার্ভে ট্রান্সফার করা হয়। তাহলে সেই রিজার্ভ ইজ এ পার্ট অফ দ্য প্রফিট। রিজার্ভ এবং প্রফিট অ্যান্ড লসের ওই দুটো ব্যালেন্সকে একসাথে করে দিয়ে এখন নিচে লেখা আছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে প্রফিট প্লাস রিজার্ভের ফিগারটা একসাথে যোগ করে দেওয়া আছে। এর আগের প্রবলেমটার ক্ষেত্রে কি হয়েছিল, একই মানে প্রবলেমটা দুটো প্রফিটের দুটোর ক্ষেত্রে কারেন্ট ইয়ারের প্রফিটটাকে বার করে নিতে হয়েছিল এবং কারেন্ট ইয়ারে যতটা জেনারেল রিজার্ভে ট্রান্সফার হয়েছে সেটাও আমাদের নন অপারেটিং এক্সপেন্সেস এর মধ্যে অ্যাড করতে হচ্ছিল। এইটা কি করেছে, রিজার্ভ এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ফিগারটা একসাথে দিয়ে দেখো বলে দিয়েছে প্রথম বছর মানে 2000 এন্ড অফ 2022-এ 31/3/2022-এ বলে দেওয়া আছে 2 লক্ষ টাকা এবং 31/3/2023-এ বলে দেওয়া আছে 3 লাখ টাকা। তাহলে এই 3 লাখ থেকে 2 লাখ টাকা বাদ হবে, কিন্তু লেখাটা একটু চেঞ্জ হবে। কিভাবে লিখতে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রথমে আমাদের কি লিখতে হবে না, প্রথমে আমাদের এ বলে লিখতে হবে এখানে cash flow from operating activities, এটা আমাদের লিখে দিতে হবে এবং তারপরে কি লিখতে হবে, তো কলম দিয়ে তলায় দাগ দিয়ে তারপরে লিখতে হবে আমাদের রিজার্ভ এন্ড সারপ্লাস ব্যালেন্স। একদম ডাইরেক্ট এই কথাটা লিখে দেবো, রিজার্ভ এন্ড সারপ্লাস ব্যালেন্স, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ব্যালেন্স অ্যাজ অন 31/3/23, 31/3/23। এই হচ্ছে শিডিউল 6 পার্ট 1 ভার্টিক্যাল ফর্মের এই হচ্ছে বিষয়টা আলাদা যে বিষয়টা নর্মাল ব্যালেন্স এটা থেকে। তাহলে 31/3/2023-এ কত আছে, 3 লক্ষ টাকা। সেই 3 লক্ষ টাকা আমরা ফার্স্ট কলামে লিখবো 3 লক্ষ টাকা, তারপরে লিখবো লেস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস ব্যালেন্স as on 31/3/22 কত টাকা না 2 লক্ষ টাকা আছে ওপেনিং এ। তাহলে সেই 2 লক্ষ টাকাটাকে আমরা 3 লাখ থেকে বাদ দিলে 1 লক্ষ টাকা সেকেন্ড কলমে পাঠিয়ে দিলাম। এই 1 লক্ষটা হচ্ছে প্রফিট ডিউরিং দ্য ইয়ার, হলো প্রফিট ডিউরিং দ্য ইয়ার বেরিয়ে গেল। এবার আমাদের অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস বলে দেখাতে হবে। তাহলে অ্যাড নন অপারেটিং এক্সপেন্সেস নন অপারেটিং এক্সপেন্সেস বলে শুরুতে কি হবে, যদি কোনো ইনট্যানজিবল অ্যাসেট থাকে, গুডউইল যদি থাকে এবং সেটা যদি রিটেন অফ করে থাকে, তাহলে দেখি গুডউইল এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে। দেখো অ্যাসেটস দিকে ইনট্যানজিবল বলে কলম দিয়ে গুডউইল বলা আছে প্রথম বছরে 1,12,000 এবং পরের বছরে 40,000। তাহলে অবভিয়াসলি আমার রিটেন অফ হয়েছে। তাহলে গুডউইল রিটেন অফ বলে আগে লিখে নিই, গুডউইল রিটেন অফ, WRITTEN রিটেন অফ বলে কিভাবে লিখতে হবে না 1,12,000 থেকে 40,000 টাকা বাদ দিতে হবে। 1,12,000 থেকে 40,000 টাকা বাদ দিলে সম্ভবত 72,000 টাকা হয়। আমি এটা দেখে নিচ্ছি। 1,12,000 মাইনাস 40,000 72,000, সেই 72,000 এখানে আমরা লিখলাম 72। এইবার আমরা ওয়ার্কিংস থেকে যেটা
প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যেটা ব্যালেন্স বেরিয়েছিল বাই পিএল অ্যাকাউন্ট বলে 66,000, সেইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার। সেই ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার বারবার বলছিলাম, সেটা কিন্তু এখানে আমাদের লিখতে হবে। তাহলে কি ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার, ডেপ্রিসিয়েশন ডিউরিং দ্য ইয়ার, ডিউরিং দ্য ইয়ার লিখে তোমরা পরীক্ষার খাতায় কি করবে, যেটা ওয়ার্কিংস বার করলে এখানে লিখে দেবে সি ওয়ার্কিংস, সি ওয়ার্কিংস, ওয়ার্কিংস দেখে নেওয়ার কথা বলে দেবে, এখানে ব্র্যাকেটে লিখবে সি ওয়ার্কিংস। আমাদের ওয়ার্কিংসে কত বেরিয়েছে 66,000, সেটা এখানে চলে গেল। আরেকটা কি লস অন সেল অফ মেশিনারি আমাদের বেরিয়েছে 2,000 টাকা, সেটাও কিন্তু আমাদের নন অপারেটিং এক্সপেন্সে দেখাতে হবে। লস অন সেল অফ মেশিনারি, সেটাও কিন্তু আমাদের সি ওয়ার্কিংস, সি ওয়ার্কিংস কত 2,000 টাকা। তাহলে এই তিনটে ফিগার আমাদের নন অপারেটিং এক্সপেন্সেসে আসছে, আর কোনো নন অপারেটিং এক্সপেন্সে কিছু আসছে না। শুধুমাত্র যেটা পারচেস করে ব্যালেন্সিং ফিগারে যেটা আমার বেরিয়েছে মেশিনারি অ্যাকাউন্টে, সেটা তো আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যাবে, এবং সেলের ফিগারটা 6,000 টাকা আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে এই তিনটে ফিগারই আমাদের নন অপারেটিং এক্সপেন্সে আসছে। তাহলে যোগ করলে কত হচ্ছে 72,000 প্লাস 66,000, সরি 72,000 প্লাস 66,000 এবং 2,000 টাকা করে হচ্ছে 1,40,000 টাকা। এই 1,40,000 টাকা আমাদের যোগ করে আমরা পাঠিয়ে দিলাম সেকেন্ড কলমে, 1,40,000 টাকা। এই 1,40,000 আর 1 লাখ যোগ করলে আমাদের হচ্ছে 2,40,000 টাকা। এবার এইটা থেকে আমাদের বাকি করতে হবে না লেস নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম, নন অপারেটিং ইনকাম আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কিছু বলে দেওয়া নেই। তাহলে নন অপারেটিং ইনকাম বলে আমাদের কি লিখতে হবে, নীল লিখতে হবে। তাহলে নীল দিয়ে আমাদের হলো কি এই 2,40,000ই থেকে গেল, যেটা অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এই অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস আমাদের বেরিয়ে গেল 2,40,000 টাকা। এই টোটাল ফরম্যাটটা হয়ে গেল, এবং এই 2,40,000 পরে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস এর যে বেড়ে যাওয়া এবং কমে যাওয়া, যেটা আগের বছর প্রিভিয়াস ইয়ারের সাথে কারেন্ট ইয়ারে যেটা করতে হবে, সেটা তারপরে অ্যাডজাস্টমেন্ট করে ক্যাশ জেনারেটেড করলেই আমাদের এখান থেকে ইনকাম ট্যাক্স, এই অঙ্কটার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স পেমেন্টের কিছু বলে দেওয়া নেই, সেটা বার করলে আমাদের অপারেটিং প্রফিট বেরিয়ে গেল। তাহলে এই জায়গাটা মুছে দিয়ে এই 2,40,000 টাকার পর থেকে আমি তোমাদের অঙ্কটা এরপরে আবার তোমাদের কন্টিনিউ করছি। তাহলে আমাদের 2,40,000 টাকা অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস বেরিয়ে গেছে। এবার তার সাথে কি করতে হবে না তার সাথে অ্যাড করতে হবে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস, ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটি আমার কি আছে না, কারেন্ট লায়াবিলিটি আমার এখানে আছে নন কারেন্ট লায়াবিলিটি নয়, কিন্তু কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কি আছে, ট্রেড পেয়েবলস এবং শর্ট টার্ম প্রভিশন। ট্রেড পেয়েবলস কি বেড়েছে, ট্রেড পেয়েবলস প্রথম বছর 2022-এ ছিল 2,04,000, তারপর হচ্ছে 1,79,000, না কমেছে। এবং শর্ট টার্ম প্রভিশন, যেটা প্রভিশন ফর ট্যাক্সেশন 77 থেকে 50,000 হয়েছে, তাহলে দুটোই কমেছে, দুটোই ইনক্রিজ হয়নি। তাহলে ইনক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস এর ক্ষেত্রে আমাদের লিখতে হবে কি নীল, নীল। তাহলে এবার দেখি ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট কি কিছু কমেছে, কারেন্ট অ্যাসেটের অ্যামাউন্ট আমার কি আইটেম কি আছে না, কারেন্ট ইনভেস্টমেন্ট আছে। কারেন্ট ইনভেস্টমেন্ট প্রথমে 1.5 লাখ ছিল, তারপরে 2,40,000 হয়েছে, না ডিক্রিজ করেনি, বেড়েছে। ইনভেন্টরি প্রথমে 1,21,000 ছিল, পরে হয়েছে 1,29,000, না এটাও বেড়েছে। এবং ট্রেড রিসিভেবল, যেটা কারেন্ট অ্যাসেটস এর মধ্যে পড়ছে, সেটা 1,43,000 ছিল, তারপরে হয়েছে কত 1,70,000। তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটও কোনো আইটেম নেই, তাহলে ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটও কিন্তু আমাদের নীল হবে, নীল হচ্ছে। তাহলে এই দুটো নীলের সাথে আমার
2,40,000 টাকা যেটা অপারেটিং প্রফিট বেরিয়েছে সেটা যোগ করলে আমাদের কি হচ্ছে না 2,40,000 থাকছে। তো সেই 2,40,000 এখানে লিখে দিলাম এবং তার সাথে কি করব লেস করব ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটি decrease in current liabilities বলে কলম দিয়ে দুটো আইটেম আছে, দুটো আইটেমই আমাদের ডিক্রিজ করছে। কি না প্রথমে আছে ট্রেড পেয়েবলস, তাহলে এটা লিখি ট্রেড পেয়েবলস ছিল হচ্ছে কত ডিক্রিজ করেছে না 2,04,000 থেকে 1,09,000 বাদ দিতে হবে। তাহলে 2,04,000 মাইনাস 179 বাদ দিলে আমার ফিগারটা বেরিয়ে যাবে। আমি পরে বসাচ্ছি, আগে লিখে নিই। শর্ট টার্ম প্রভিশন আছে 77 থেকে 50, তাহলে সেটা আগে লিখে নিই। শর্ট টার্ম প্রভিশন ছিল কত না 77 ছিল, হয়েছে কত 50 তাহলে এই দুটো ফিগারকে আমরা একসাথে বাদ দিয়ে পাঠিয়ে দিই না 2,04,000 থেকে হয়েছে 179 দিয়ে হচ্ছে আমাদের কত 25,000, তাহলে 25,000 হচ্ছে এখানে, আর 77 থেকে আমাদের এখানে 50,000 27,000 তাহলে এই দুটো ফিগার আমাদের হচ্ছে যেটা আমাদের ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে আসছে। এবারে চলো আমাদের ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটটা আমরা করে দিই তাহলে একসাথে। আমরা আর কি হবে লেস না ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি ইনক্রিজ করছে, সবকটা ইনক্রিজ করছে। প্রথমে কি আছে আমাদের না কারেন্ট ইনভেস্টমেন্ট আমাদের ইনক্রিজ করেছে, তাহলে লিখি কারেন্ট ইনভেস্টমেন্ট এরকম করে কারেন্ট ইনভেস্টমেন্ট কতটা ইনক্রিজ করছে না কারেন্ট ইনভেস্টমেন্ট 1.5 লক্ষ ছিল, হয়েছে 2,40,000, তাহলে 2,40,000 2,40,000 থেকে মাইনাস করতে হবে 1,50,000 এটা মাইনাস করতে হবে। পরে কি আছে ইনভেন্টরিজ, তাহলে ইনভেন্টরিজ কত ছিল মানে কত হয়েছে, ইনভেন্টরিজ বেড়ে হয়েছে আমাদের 1,29,000, তাহলে 1,29,000 ছিল আগের ইয়ারে 1,21,000 এবং তারপরে কি দেওয়া আছে ট্রেড রিসিভেবল, তাহলে ট্রেড রিসিভেবল ছিল কত, ট্রেড রিসিভেবল হয়েছে কত না 1,70,000 1,70,000 টাকা হয়েছে, 1,70,000 টাকা হয়েছে। প্রিভিয়াস ইয়ারে ছিল কত না 1,43,000 তাহলে প্রত্যেকটা ফিগারকে আমি করে ফেলি। 2,40,000 মাইনাস 1.5 লাখ করলে হচ্ছে 90,000 আর এখানে 21 এটা হচ্ছে 8,000 টাকা, আর 1,70,000 থেকে 1,43,000, তাহলে 1,70,000 মাইনাস 1,43,000 বাদ দিলে হচ্ছে 27,000 তাহলে এই 5টা আইটেম এই দুটো মানে যেটা ডিক্রিজ ইন কারেন্ট লায়াবিলিটিস এর দুটো আইটেম আর ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটের 3টে আইটেম, এই 5টা আইটেমই কিন্তু আমার যোগ করে সেকেন্ড কলমে পাঠিয়ে এই 2,40,000 থেকে কিন্তু মাইনাস করবো, 2,40,000 থেকে মাইনাস করবো, লেস লেখা আছে। তাহলে এই 5টা আইটেম যোগ করলে আমাদের কত হচ্ছে, প্রথমে 25,000, তারপরে 27,000, তারপরে 90,000, তারপরে 8,000 এবং তারপরে 27,000 যোগ করলে হচ্ছে 1,77,000 এই 1,77,000টা
2,40,000 থেকে আমাদের কি করতে হবে, লেস করতে হবে বা মাইনাস করতে হবে। তাহলে মাইনাস 2,40,000 মাইনাস হলো হচ্ছে 63,000। এই 63,000টা হচ্ছে আমাদের 63,000 বা 63,000 টাকাটা হচ্ছে আমাদের ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন, ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এর থেকে বাদ দিতে হবে লেস ইনকাম ট্যাক্স পেড, ইনকাম ট্যাক্স পেড, যেটা প্রবলেমের ক্ষেত্রে কিছু বলে দেওয়া নেই, তাহলে আমাদের কথাটা লিখে কিন্তু নীল লিখতে হবে। তাহলে কথাটা লিখে আমি এখানে লিখলাম নীল। তাহলে এই 63,000 থেকে আমাদের নীল বাদ দিলে এই 63,000টি হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস এর নেট ফিগার। তাহলে প্লাস 63,000 হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বেরিয়ে গেল 63,000। তাহলে এইটা হচ্ছে আমাদের শিডিউল 6 পার্ট 1 ভার্টিক্যাল ফর্মে ব্যালেন্স শিট দিয়ে যে আমাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা করতে বলেছে, সেই ক্যাশ ফ্লোর প্রথম পার্টটা ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বেরিয়ে গেল আমাদের 63,000। ঠিক আছে, তাহলে এরপরে আরো দুটো অ্যাক্টিভিটিস হবে, একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং তারপরে লাস্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে ওই দুটো করি। তাহলে এই জায়গাটা পুরোটা মুছে নিয়ে নিশ্চয়ই এই জায়গাটা তোমরা খুব ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করবে কিভাবে প্রবলেমটা হচ্ছে। ভালো করে আমার ভিডিওটা বইয়ের প্রবলেমটা খুলে নিয়ে প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেখো, তাহলে নিজেরাই তোমরা এই ধরনের প্রবলেমের সলিউশন নিজেরাই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মুছে নিয়ে তারপরে আমি ইনভেস্টিং এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসটা তোমাদের দেখিয়ে দিয়ে অঙ্কটা কমপ্লিট করছি। তাহলে চলো এবার বি হেডিং করে লিখি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে বি বলে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, বলে তলায় আন্ডারলাইন করে কি লিখবো, শুরুতে মেশিনারি অ্যাকাউন্টে যেটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি বললাম, মেশিনারি অ্যাকাউন্টে একটা সেল আছে এবং পারচেস আছে। তাহলে সেলটা প্লাস ফিগার, সেলটা আগে লিখে তারপরে মাইনাস ফিগার পারচেসটা করবো। তাহলে সেল কত টাকার হয়েছিল, সেল অফ মেশিনারি 6,000, 6,000 টাকা। তাহলে সেটা আগে লিখি। তাহলে সেল অফ মেশিনারি 6,000 একেবারে সেকেন্ড কলমে লিখে দিলাম। আর তার থেকে বাদ দেব লেস পারচেস অফ মেশিনারি, যেটা আমি কি করে পেয়েছি, 2,94,000, যেটা আমরা ওয়ার্কিংসে পেয়েছি। তাহলে এখানে লিখে দিতে হবে সি ওয়ার্কিংস বলে মাইনাস দিয়ে, বা আমরা কি করতে পারি 2,94,000 টাকা লিখে এই পুরো ফিগারটাকে আমরা ব্র্যাকেট করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এই 2,94,000টা আমাদের 6,000 থেকে বাদ দিতে হবে। তাহলে কত হচ্ছে 2,88,000। এই 2,88,000টা কিন্তু মাইনাস ফিগার। তাহলে মাইনাস 2,88,000 মাইনাস ফিগার। তাহলে কি হলো, আমাদের লিখতে হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে নেট আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে লিখি নেট আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বলে তলায় আনলে এবারে 3 নম্বর বা সি বলে লিখি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে সি ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং
ফিনান্সিং অ্যাক্টিভিটিস বলে আমাদের কিছু দিতে হবে। শেয়ার ক্যাপিটালের ইস্যু হচ্ছে কিনা, তাহলে একদম প্রবলেমে দেখো শুরুতে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির মধ্যে 1 নম্বর নোটসের মধ্যে বলা আছে শেয়ার হোল্ডার্স ফান্ডের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি। এখানে দেখো শেয়ার ক্যাপিটাল আছে, শেয়ার ক্যাপিটাল 31/3/2022 ছিল 11 লাখ মানে 11 লাখ, এবং পরের বছর হয়েছে 12 লাখ 12 লক্ষ টাকা। তাহলে 1 লাখ টাকা নতুন করে শেয়ার ইস্যু হয়েছে। তাহলে লিখি ইস্যু অফ শেয়ার, এটা ক্যাশের ইনফ্লো হয়েছে। ইস্যু অফ শেয়ার বলে এখানে আমরা 12 লাখ থেকে 11 লাখ টাকা মাইনাস করে দেখাবো। 12 লাখ থেকে 11 লাখ টাকা মাইনাস করলে আমাদের টোটাল চলে আসবে 1 লক্ষ টাকা। একেবারে সেকেন্ড কলামে লিখে দিলাম 12 লাখ থেকে 11 লাখ বাদ দিলে আমাদের 1 লক্ষ টাকা চলে এলো। আর দেখো 2 নম্বর নোটসে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর মধ্যে নন কারেন্ট লায়াবিলিটি আছে। নন কারেন্ট লায়াবিলিটি মানে বলে দেওয়া, তার মধ্যে হেডিং এ দেওয়া আছে লং টার্ম বোরোয়িংস মানে ধার নেওয়া বা লোন নেওয়া। এই ধারটা কিসের করে নিয়েছে, ডিবেঞ্চার ইস্যু করে নিয়েছে বা ব্যাংক থেকে লোন নিয়েছে, সেটা আমাদের বলে দেওয়া নেই। আমাদের শুধু লং টার্ম বোরোয়িং মানে ধার নেওয়া হয়েছে। ধারটা দেখো প্রথম বছরে ছিল 1,70,000, পরের বছরে হয়েছে 2,40,000 টাকা। তারপরে অবভিয়াসলি ধারের পরিমাণটা আরো বাড়িয়েছে, মানে আর নতুন করে ধার নিয়েছে। তাহলে ধার যখন নেওয়া হয় তাহলে কি হচ্ছে, ক্যাশের ইনফ্লো হচ্ছে, তাহলে এটা পজিটিভ ফিগার। তাহলে কি বলে লিখতে হবে, লং টার্ম বোরোয়িংস এটা পজিটিভ ফিগারের মধ্যে আসবে লং। আর যদি এটা মাইনাস হতো, মানে আগের বছরে 2,40,000, পরের বছরে 1,70,000 হচ্ছে, তাহলে কি হচ্ছে, কিছুটা পেমেন্ট করে দিয়েছে। পেমেন্ট করলে হচ্ছে আউটফ্লো, তখন কিন্তু মাইনাস করতে হতো। তাহলে লং টার্ম বোরোয়িংস বলে আমাদের কি করতে হবে, 2,40,000 থেকে 1,70,000 টাকা মাইনাস করে দেখাতে হবে। 1,70,000 টাকা। তাহলে এখানে আমার হচ্ছে 30,000 আর 40,000, 40 আর 30 70,000, 70,000 টাকা প্লাস হবে। আর কোনো আইটেম আমাদের নেই প্রবলেমে, সমস্তটা আমাদের হয়ে গেছে, শুধু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বাকি আছে। তাহলে এই দুটো ফিগার যোগ করলে হচ্ছে আমাদের 1,70,000, যেটা আমাদের পজিটিভ ফিগার। তাহলে এইটা হচ্ছে নেট ইনফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এইবার ডি বলে আমরা ডি হেডিং এ এই 3টে ফিগারকে যোগ করব। ফিনান্সিং এ আমাদের হচ্ছে 1,70,000, ফিনান্সিং এ আমাদের বেরিয়েছে 1,70,000 টাকার। অপারেটিং অ্যাক্টিভিটিস আমাদের বেরিয়েছিল 63,000। তাহলে 63,000 আর 1,70,000 টাকা যোগ করলে হচ্ছে 2,33,000। এই 2,33,000 থেকে আমাদের 2,88,000 টাকাটা আমাদের বাদ দিতে হবে, কারণ এটা মাইনাস ফিগার আছে। তাহলে মাইনাস 2,88,000 বাদ দিলে হচ্ছে 55,000, 55,000 টাকা। সেই 55,000 টাকাটা কিন্তু মাইনাস ফিগার। তাহলে মাইনাস 55,000 টাকা, এই মাইনাস 55,000 টাকা গেলে কি লিখতে হবে, নেট ডিক্রিজ in cash and cash equivalent. Net decrease in cash and cash equivalent. যেটা কি করে পেলাম না, a প্লাস b প্লাস c, a b c আমরা তিনটাকে যোগ করে পেয়েছি। a b c আর এর কথা ABC যোগ করে আমাদের -55,000 -55,000 টাকা, যেটা নেট ডিক্রিজ হচ্ছে। এর সাথে কি করতে হবে, ওপেনিং ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা অ্যাড করতে হবে। তাহলে ই অপশন দিয়ে লিখবো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাজ অন 31/3/22। তাহলে 31/3/22 আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত আছে, 3,75,000। তাহলে সেটা লিখি 3,75,000। 3,75,000 থেকে আমাদের 55,000 টাকা মাইনাস করতে হবে। 3,75,000 থেকে আমাদের 55,000 টাকা মাইনাস করলে হচ্ছে 3,20,000 টাকা। দেখা গেল ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 31/3/2023 আমাদের ব্যালেন্স শিটে একদম শেষের দিকে লেখা আছে ফিগারের মধ্যে
3,20,000 টাকা। তাহলে আমাদের ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা মিলে গেল 3,20,000 টাকা। এটাকে আমরা কি বলে লিখবো? এফ বলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাজ অন 31/3/23। তাহলে এইভাবে আমাদের বিষয়গুলোকে দেখাতে হবে। পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা, যেটা শিডিউল 6 পার্ট 1 বলে আমাদের যে ভার্টিক্যাল ফর্মে যে ব্যালেন্স শিটে আছে, সেই প্রবলেমটা, এই তৃতীয় প্রবলেমটা এইভাবে দেখো আমাদের অ্যান্সারটা বেরিয়ে গেল। ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। ওয়ার্কিংসটা খুব ভালো করে তোমরা ভালো করে বুঝবে। এই ধরনের ওয়ার্কিংস তোমাদের পরীক্ষা দেবে বা এই ধরনের সবকিছু দেবে, খুব ভালো করে এই অঙ্ক প্রত্যেকটা কথা প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। এইভাবেও তোমার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না একদম। প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা, যদি পুরো বিষয়টা বুঝতে পারো, পুরো কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, যদি ইনফরমেটিভ লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তুহিন চ্যানেল লার্ন কমার্স, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11-12 বিষয়ে আলোচনা করা হচ্ছে, আগামী দিনও হবে। এবং আমি খুব তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনের বিষয়টাও শুরু করতে চলেছি নেক্সট ইয়ার থেকে সম্ভবত। এবং তোমরা যারা কমার্স নিয়ে আগামী দিনে সবকিছু পেতে চাইছো, তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবে না। আগামী দিনে কমার্স রিলেটেড যে কোনো বিষয়ে আলোচনা এই চ্যানেলে আলোচনা করা হবে। ঠিক আছে, তো আজকে ভিডিও পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। ফলে তোমার প্রত্যেকে খুব খুব ভালো থাকো।